প্রিয় বুবু, আমারে দাও, আমি করতাছি, তুমি গিয়া খাইয়া লও। সকলের খাওন শেষ, তুমি খাইবা কখন? তোমারে নিয়া আমার মেলা চিন্তা হয়, কোন দিন না অসুখ বাঁধাইয়া ফেলাও। পারুলের কথায় মুচকি হাসে প্রিয়ন্তী। নোংরা প্লেটগুলো গুছিয়ে একসাথে করে ধীর পায়ে এগিয়ে গিয়ে সেগুলোকে তুলে দেয় পারুলের হাতে। এগুলো গিয়ে বেসিনে রাখবি, তারপর সোজা ঘরে গিয়ে নামাজ পড়বি। নামাজের সময় প্রায় শেষ হতে চললো। আমি কিন্তু নামাজ নিয়ে কোনো অজুহাত শুনবো না। প্রিয়ন্তী থামে, আদুরে পরশ নিয়ে পারুলের গাল দুটো চেপে ধরে। পারুলের সেই চিন্তিত মুখটার দিকে তাকায় গম্ভীর দৃষ্টিতে। এই কাজটুকু শেষ করেই খেয়ে নিব, প্রমিস। চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, বুঝেছিস? পাকা বুড়ি। প্রিয়ন্তীর কথা পারুল হাসে। ঘড়িতে সময় দেখে ছুটে চলে যায় রান্নাঘরে। পারুল যেতে প্রিয়ন্তী পুনরায় কাজে মনোযোগ দেয়। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের জাত, কি করেছিস আমার ছেলেকে? কি বলেছিস ওকে? এতগুলো বছর পর কেন সে তোর নাম নিল? কেন তোর খাবারের কথা জিজ্ঞেস করলো? বল, কি বলেছিস? শাহানা চৌধুরীর ঝাঁঝালো কণ্ঠে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। তাকে এক পলক দেখে মাথা নুইয়ে ফেলে ভয়ে। কি বলবে সে? সে তো কিছু করেনি, আর না কাউকে কিছু বলেছে। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? ডাইনিং টেবিল থেকে আমি সবই দেখেছি। এই যে এই খাবারটাই তো তোকে দিয়েছিল আমার বাবু, তাই না? এই খাবার তোকে আমি খেতে দিব? তুই আমার বাবুর খাবার কেড়ে নিয়েছিস। এই খাবার তোকে আমি কিচ্ছুতেই খেতে দিব না। তোর মনে আছে তোর জন্য আমার বাবুকে কি কি সহ্য করতে হয়েছে? তোর জন্য আমার বাবু খাবার টেবিলে খেতে পর্যন্ত বসে না, মনে আছে? শেষের কথাটুকু ধমকে সুরে বলে শাহানা চৌধুরী। ধমকে বলা কথায়ও চুলের ব্যথায় চোখ বুজে ফেলে প্রিয়ন্তী। তার মনে আছে সব কথা, কিন্তু সে জানতো না তার ছোট্ট একটা কথায় সৌহার্দ্য ভাইকে এত মার খেতে হবে। তার মা মারা যাওয়ার 6 মাস হয়েছিল সবে। মামারা ব্যবসায়িক সূত্রে বাহিরে থাকার দরুন তেমন একটা বাড়ি থাকতো না, কিন্তু যখনই বাড়ি আসতো প্রিয়ন্তীর জন্য হাত ভর্তি করে খেলনা নিয়ে আসতো। টেবিলে তাদের পাশে বসিয়ে খাইয়ে দিত। এইসব দেখে রিসার হিংসা হতো। সে বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, বাবা তার সামনে অন্য কাউকে আদর করছে সেটা সহ্য হতো না তার। তেমনই একদিন সকালে সৌহার্দ্য, প্রিয়ন্তী আর রিসা ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। প্রিয়ন্তী ও রিসা বসে পাশাপাশি আর সৌহার্দ্য বসে প্রিয়ন্তীর সামনে। খাওয়া শেষে প্রিয়ন্তী চেয়ার থেকে নামতে গেলে রিসা পা দিয়ে তাকে ফেলে দেয়, যার দরুন হাতে থাকা প্লেট সহ নিচে উল্টে পড়ে প্রিয়ন্তী। ফলে প্লেট ভেঙে প্লেটের ভাঙা টুকরোগুলো কপালে বিঁধে কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ে প্রিয়ন্তীর। সৌহার্দ্য ছুটে গিয়ে প্রিয়ন্তীকে তুলে দাঁড় করায়, শার্টের হাতায় কপাল চেপে ধরে নিজেকে স্থির করে আগুন চোখে তাকায় রিসার দিকে। সে সব কিছু অগ্রাহ্য করে খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। সেদিন দুপুরে রিসাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সৌহার্দ্য। ফলে তার মাথা ফেটে ফ্লোরে ভেসে যায় রক্তে। তাকে কোলে নিয়ে হসপিটালে ছোটে নূর ও রূপালী চৌধুরী। পরিস্থিতি ঠান্ডা হতেই পুরো বাড়ির সকলের সামনে বিচার বসানো হয় তাকে নিয়ে। নওশেদ চৌধুরী মাথা নিচু করে বসে আছে, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। শাহানা চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরে কাছে অনবরত। রিশাকে ফেলে দিলে কেন? দিন দিন কি মস্তান হয়ে যাচ্ছ? আগে তো বাইরে মারামারি করতে, এখন বাড়িতেও শুরু করেছো নাকি? ও কি করেছে তোমার? বলো কি করেছে? নওশেদ চৌধুরী চিৎকারে শাহানা চৌধুরী কেঁপে ওঠে, আর একটু শক্ত করে চেপে ধরে ছেলেকে। ও আমার কলিজায় হাত দিয়েছে। সৌহার্দ্যের অস্ফুট স্বরে বলা কথাটা কেউ না শুনলেও শাহানা চৌধুরী স্পষ্ট শোনেন। অবিশ্বাস্য চোখে তাকান ছেলের মুখের পানে। ও প্রিয়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, তাই আমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছি। সৌহার্দ্যের অকপটে বলা কথায় বিস্ময় হয় সকলে। সৌহার্দ্য প্রিয়র জন্য রিসাকে ফেলে দিয়েছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারল না। নওয়াব চৌধুরী নিজেকে ধাতস্থ করে ডেকে পাঠান প্রিয়ন্তীকে। সে আসতেই তাকে নিজের কোলে বসিয়ে জিজ্ঞাসা করে, প্রিয় মা, রিশা আপু কি তোমাকে ফেলে দিয়েছিল? প্রিয়তির মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, তাই সহসাই দৌড় দেয়। আমাকে কেউ ফেলে দেয়নি মামা, আমি একাই পড়ে গিয়েছিলাম। তার উত্তর শেষ হতেই হন্তদন্ত হয়ে জালিবে হাতে ছুটে নওশেদ চৌধুরী। শাহানাকে সরিয়ে সর্বশক্তি দিয়ে সৌহার্দ্যকে আঘাত করতে থাকে। বেতের আঘাত এতটাই প্রখর ছিল যে প্রথম আঘাতে সৌহার্দ্য চোখ বন্ধ করে ফেলে। উপস্থিত সকলে মাথা নিচু করে বসে থাকলে ও শাহানা চৌধুরী বারবার ছুটে আসে ছেলেকে ছাড়ানোর জন্য, কিন্তু নওশেদ চৌধুরী এক বিন্দুও নড়তে পারেনি সে। সৌহার্দ্যের চোখ জোড়া ততক্ষণে প্রিয়ন্তীর ওপর স্থির হয়। শান্ত শীতল চাহনিতে দেখতে থাকে প্রিয়ন্তীকে, যে তখনও নওয়াব চৌধুরীর কোলে বসা।
বেতের আঘাতের শব্দে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলেছে বারবার। সৌহার্দ্য মৃদু হাসে। সেই মুখখানা দেখে বেত ভেঙে না যাওয়া পর্যন্ত নওশাদ চৌধুরী সৌহার্দ্যকে মারতে থাকে আর সকলের উদ্দেশ্যে বলে, সবাই ওর থেকে দূরে দূরে থাকবে। ও একটা হিংস্র পশুতে পরিণত হয়েছে। নিজের ছোট বোনকে যে এভাবে আঘাত করতে পারে, সে যে কোনো মুহূর্তে যে কাউকে খুনও করতে পারে। ওকে যেন কখনোই সকলের সাথে একসাথে না দেখা যায়। বলেই কটকট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তিনি। শাহানা চৌধুরী ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে। পুরো শরীরের আঘাতের দিকে এক পলক তাকিয়ে আগুন চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। এরপর ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। আঘাতের দরুন সেই রাতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে সৌহার্দ্যের। এরপর থেকে সে আর কখনো সকলের সাথে খেতে বসেনি, এমনকি সকলের সাথে কথাও বলা বন্ধ করে দিয়েছিল। চুলের খোপা আলগা হতেই চোখ মেলে তাকায় প্রিয়তি। শাহানা চৌধুরী এখনো তার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে পুনরায় মাথা নুয়ে ফেলে সে। চুপচাপ এই খাবারটা খেয়ে নে, এখানটাই বসে খাবি, এক চুলো নড়বি না। বলেই টেবিল থেকে এক প্লেট খাবার উঠিয়ে বাড়িয়ে দেয় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতেই সেই প্লেট দেখে আটকে ওঠে। প্লেট ভর্তি ভাতগুলো মরিচ দিয়ে মাখানো। মরিচ মাখানোর ফলে সাদা ভাতগুলো সব লাল লাল হয়ে আছে। ভাতের চেয়ে মরিচের পরিমাণই বেশি হবে হয়তো। কি হলো, কথাটা কানে যায়নি? এখানেই বসে সবগুলো ভাত শেষ করবি, একটাও যাতে নষ্ট না হয়। শাহানা চৌধুরীর শান্ত কথায় মাথা নিচু করে এই প্লেটটি তুলে নেয় প্রিয়ন্তী। গুটি গুটি পায়ে সোফায় গিয়ে বসে। কোলের ওপর প্লেটটি রেখে এক লোকমা ভাত মুখে পুরে নেয়। খাবারটা মুখে পুরতেই সহসায় ঝালের দরুন মুখ খিচে চোখ জোড়া বন্ধ করে ফেলে প্রিয়ন্তী। সেই সাথে চোখ থেকে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। শাহানা চৌধুরী তৃপ্তি নিঃশ্বাস ফেলে। সেদিন যেভাবে তার বুক জ্বলেছিল, আজ ঠিক সেভাবে এই মেয়েটির বুক জ্বালাতে পেরেছে ভেবে ক্রুরও হাসে। মেঝেতে পড়ে থাকা খাবারের দিকে এক পলক তাকিয়ে গটগট পায়ে ওপরে চলে যায় সে। You're so lazy, Buduli. This is not the perfect time for lunch. বলেই হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকায় সায়ান। সায়ানের কথা চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সেই দৃষ্টিতে সায়ান থমকায়। সহসায় হাত চলে যায় বুকের বাঁ পাশে, নিজেকে ধাতস্থ করে টুপ করে গিয়ে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। কি ম্যাডাম, এতক্ষণ না খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি? কান্নাকাটিও করছিলেন দেখছি। আই এম সো সরি, বেশি লেট করে ফেলেছি। সায়ান থামে, ঘোর লাগা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর মুখে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, এভাবে কান্নাকাটি করার রক্তিম ভেজা মুখখানা দেখতে আমি প্রতিদিন আপনাকে অপেক্ষা করাতে প্রস্তুত ম্যাডাম। অপেক্ষা করবেন তো আমার জন্য? সায়ানের কথায় প্রিয়ন্তী কিছুটা মিয়ে যেতেই ঘোর কাটে সায়ানের। নিজেকে সামলে কিছুটা দূরে সরে বসে মাথা চুলকায় আর মনে মনে বিড়বিড়ায়। রক্তিম কৃষ্ণচূড়া। তখনই মিষ্টির প্যাকেট হাতে বাড়িতে প্রবেশ করে মিয়াদ। সে সায়ানের সহকারী, এক কথায় বাম হাত বলা যেতে পারে। অফিসে তারা দুজন একসাথেই থাকে। ছোটবেলায় বন্ধু হওয়ায় কেউ দুঃসাহসে তাদের মালিক অ্যাসিস্ট্যান্ট বলতে পারে না। সায়ান ও প্রিয়ন্তীকে দেখে দূর থেকে হাত উঁচিয়ে সায়ানকে বাহবা দেয় মিয়াদ, মুখ ভঙ্গিতে বজায়। সায়ান স্মিত হাসে। আকস্মিক তার চোখ জোড়া চলে যায় প্রিয়ন্তীর খাবার প্লেটে। প্রিয়ন্তীর রক্তিম মুখখানার কারণ যেন চট করে বুঝে ফেলে সে। ফলে রাগে তার হাত জোড়া সহসায় মুষ্টিবদ্ধ হয়ে যায়। দিস ফুড ইজ সো মাচ ডেলিশিয়াস, ক্যান আই ট্রাই ইট? বলেই প্রিয়ন্তীর কোল থেকে প্লেটটি কেড়ে নেয় সায়ান। ততক্ষণে মিয়াদ এসে দাঁড়ায় তাদের সামনে। প্রিয়ন্তী ভরকায় চোখ তুলে মিয়াদকে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায় সায়ানের দিকে। সায়ানের হাতে প্লেটটি দেখে নিচু সুরে বলে, আপনি এটা খেতে পারবেন না, আমাকে দিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুমি পারলে আমিও পারবো। বলেই এক লোকমা ভাত মুখে পুরে নেয় সায়ান। মিয়াদ চোখ দিয়ে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। সে জানে সায়ান একদমই ঝাল খেতে পারে না। এক লোকমা ভাত খাওয়ার পর সায়ানের মনে হচ্ছিল কেউ তার বুকে আগুন লাগিয়ে দিয়েছে। সে আগুনে তার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। ঝালের দরুন তার চোখে জল ভর করে। সেই জল ভরা চোখেই মাথা তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী সেটা দেখে মাথা নুয়ে ফেলে লজ্জায়। সায়ান সেই টলমল দৃষ্টি প্রিয়ন্তীর দিকে তাক করেই সেই মরিচ মাখা ভাতগুলো খেয়ে শেষ করে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে মিয়াদের হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়ন্তীর সামনে মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে, এই মিষ্টিগুলোর চেয়েও তোমার জীবনে আরও মিষ্টি করে তুলব, প্রমিস। তোমার ঝালটুকু শুষে নিব, অধিকার দিব আমায়, বদলি। ধরণীতে অন্ধকার নেমেছে খানিকক্ষণ আগেই।
মৃদু বাতাস পরিবেশটাকে শীতল করে তুলেছে। শীতের শেষ দিকে হাওয়ার শীত শীত ভাবটা কমে গিয়েছে। প্রিয়ন্তী সবেমাত্র মাগরিবের নামাজ আদায় করেছে। নামাজ শেষ হতেই হিজাব খুলে গায়ে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নেয়, মাথার ঘোমটাটা টেনে নেয় কপালের উপরিভাগ পর্যন্ত। রুমের বাহিরে পা বাড়াতে পা জোড়া থেমে যায় আপনা আপনি। মাথার ভেতর প্রশ্নরা জটলা পাকাতে থাকে। সে কি নিচে যাবে? সায়ান কি এখনো আছে? তার উত্তরের জন্য অপেক্ষা করছে প্রিয়ন্তীর ভাবনার পরে। তখন সায়ানের বলা কথাগুলো পর কোনো রকম পালিয়ে আসে সেখান থেকে। বয়স কম হলেও সায়ানের কথার মানে খুব সহজেই বুঝতে পেরেছে সে। লোকটি কি তাকে দয়া করছে অথবা অসহায় ভাবছে? তোকে সারা বাড়ি হন্যে হয়ে খুঁজছি প্রিয়, আর তুই এখানে? ভারী পুরুষালী কণ্ঠ পেয়ে চমকিয়ে তাকায় প্রিয়ন্তী। ঘাড় ঘোরাতেই দেখতে পায় তার সামনে ভ্রুকুটি করে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে প্রান্ত। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অফিস থেকে ফেরার দরুন গায়ের কোটটা হাতে ঝুলছে। প্রিয়ন্তী আশেপাশে তাকায়, সময় ঠাহর করতে পারল না। তবে সন্ধ্যা হয়েছে, খুব বেশি দেরি হয়নি, সেটা খুব সহজেই বুঝতে পারল। প্রান্ত তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কারণে চিন্তার ভর করে তার কপাল জুড়ে, তাই হন্তদন্ত হয়ে ছুটে যায় প্রান্তের কাছে। তোমার কি শরীর খারাপ লাগছে প্রান্ত ভাই? এত তাড়াতাড়ি ফিরলে যে? শরবত করে দিব একটু, নাকি মাথা ধরেছে কফি বানিয়ে আনি? প্রিয়ন্তীর উদ্বিগ্ন প্রশ্নগুলো প্রান্ত হাসে, দুপায়ে গিয়ে আসে আর একটু কাছাকাছি দাঁড়ায়। হাতে ঝুলতে থাকা কোটটা গায়ে জড়িয়ে দেয় প্রিয়ন্তীর। দুহাত দিয়ে গাল জড়িয়ে ধরে পরম আদরে। প্রিয়ন্তী ভরকায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে সহসায়। আমাদের ছোট্ট প্রিয়টা কবে এত বড় হলো! কি সুন্দর, সকলকে যত্নে মুড়িয়ে রাখে। এই তো সেই দিন না এলো এ বাড়িতে, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, প্রান্ত ভাই বলে মাথা খেত। সেই বাচ্চাটা কবে এত বড় হলো! প্রিয়ন্তী চোখ তুলে তাকায়, তার চোখে লজ্জারা কেটে গিয়ে অনুভূতিরা ভর করেছে। হাত জোড়া উঠিয়ে প্রান্তের হাতের ওপর হাত রাখে আলতোভাবে। এই প্রথম সে তার অনুভূতি নিয়ে পরিষ্কার হলো। সৌহার্দ্য ভাইয়ের দিকে করা প্রশ্নের উত্তরটা যেন আজ খুব সহজেই দিতে পারবে সে। পুরো দুনিয়াকে বলতে পারবে সে প্রান্ত ভাইকে ভালোবাসে না। ভালোবাসার ঊর্ধ্বে যদি কাউকে অন্যভাবে ভালোবাসা যায়, সেটা হলো সম্মান। সে প্রান্ত ভাইকে সম্মান করে, অসম্ভব পরিমাণে সম্মান করে। এই যে তাকে ছুঁয়ে দিল, এই ছোঁয়ার ভাইয়ের আদরের স্পর্শ ছিল। ছোট বোনটা বড় হওয়ার আকুতি ছিল। সেও এখন তার মাকে বলতে পারবে সেও নওশেদ ও নূর চৌধুরীর মতো একজন ভাই পেয়েছে। সেই ভাইয়ের নাম প্রান্ত মিহাদ চৌধুরী। আমি এখনো তোমাদের ছোট্ট প্রিয় হয়েই আছি প্রান্ত ভাইয়া। আমাকে সারা জীবন রাখবে তো তোমাদের কাছে? তোমাদের ছাড়া একদম থাকতে পারবো না আমি। কখনো বের করে দেবে না তো আমাকে? তোমরা ছাড়া যে কেউ নেই আমার। কথাটা শেষ হতেই প্রান্তির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেটা দেখে প্রান্ত দুপা পিছিয়ে যায়, স্থির হয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বলে, তাহলে আমাকে খুব শীঘ্রই মামা আর জেঠু বানাতে হবে, তবেই ভেবে দেখবো তোকে এই বাড়িতে রাখা যায় কিনা। প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়। সম্পূর্ণ প্রশ্নটা স্পষ্ট শুনেছে সে, কিন্তু মানেটা বুঝতে পারছে না। সে কি করে একসাথে তাকে মামা আর জেঠু বানাবে? এটা কি আদৌ সম্ভব? প্রিয়ন্তীর প্রশ্নবিদ্ধ চাহনি দেখে প্রান্ত মুখ লুকিয়ে হাসে, নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকায়। 1 ঘন্টা সময় দিচ্ছি, যা যা কাজ আছে সেরে নে। সৌহার্দ্য আসলেই আমরা বের হব। বনগুলো হয়েছে সব বদের হাড্ডি, শুধু তুই বাদে। সবগুলো মিলে চেপে ধরেছে ফুচকা খেতে যাবে। আজ মনে হচ্ছে আমাকে ফকির বানিয়ে ছাড়বে রে প্রিয়। বলেই চোখ থেকে জল মোছার ভঙ্গি করে প্রান্ত। প্রিয়ন্তী খিলখিল করে হেসে ওঠে। খিলখিলানো সেই হাসি মুগ্ধ নয়নে দেখে প্রান্ত। এই মেয়েটা যে সৌহার্দ্যের প্রাণ। কি না করেছে এই মেয়েটার জন্য, সকল কিছু সাক্ষী সে নিজেও চেষ্টা করেছে প্রিয়ন্তীকে ভালো রাখার। হয়তো তারা দুজনেই কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে, তাই তো মুখ থেকে এই জীবন্ত হাসি মুছে গিয়ে সেই জায়গায় দখল করে নিয়েছে কৃত্রিম হাসি। সন্ধ্যা হতেই বাড়ির সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত হয়। প্রিয়ন্তী আর পারুল মিলে একে একে সকলকে নাস্তা এগিয়ে দিচ্ছে। বাড়ির 3 কর্তা সেই দিন একসাথেই বাড়িতে ছিল। কাজের চাপ কম থাকায় কেউ আর দুপুরে অফিসে যায়নি। বাড়িকে মাতিয়ে রাখা 4 কন্যার হাসির শব্দ তখনও ড্রয়িং রুমকে মাতিয়ে রেখেছে। চায়ের চুমুক বসাতে বসাতে আর চোখে এসবই দেখছিল তারা।
তাদের সহধর্মিনীরাও এসব দেখেছে আর একে অপরের সাথে হাসাহাসি করছে। প্রিয় মা, গিয়ে রেডি হয়ে নে, পারুল তো আছে এখানে, ও সামনে নেবে। যা মা। নবাব চৌধুরীর কথায় সকলে হাসি থামিয়ে ফেলে। সকলের দৃষ্টি তখন তার দিকেই নিবদ্ধ। প্রিয়ন্তী চারপাশে তাকায়, কথাটায় সকলে খুশি হলেও ওর মুখ কালো হয়। শাহানা চৌধুরী আর বিরক্তি ফুটে উঠে রিসার মুখে। নবাব চৌধুরীর স্নেহাতুর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে দাঁড়ায়, কিছুটা নরম সুরে মিনমিনিয়ে বলে, বড় মা, আমি না গেলে হয় না? আমার যে ইচ্ছে করছে না। আপুরা যাক, আমি না হয় বাড়িতেই থাকি। সামনেই আমার পরীক্ষা, এই সময়টুকুতে পড়াশোনা করব। সারাদিন যখন কাজ করিস, এদিক ওদিক ছুটোছুটি করিস, তখন মনে থাকে না পড়াশোনার কথা? রাগে পুরুষালী কণ্ঠ পেয়ে ঘাড় কাত করে তাকায় সকলে। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করে সৌহার্দ্য। প্রশ্নটা শেষ হতে এসে থামে প্রিয়ন্তীর সামনে, যে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে। প্রিয়ন্তী জানে কণ্ঠটা কার, তাই মাথা নিচু করে সহসা সাহস পায়নি সে। কি হলো, কথা বলছিস না কেন? শান্ত কথাটায় তেজের স্পর্শ পায় প্রিয়ন্তী। সেই স্পর্শে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য যে তার থেকে ভীষণ লম্বা, সেটা শুধু মাথা তুলে তাকাতে গেলেই টের পাই। আসলে ভাইয়া, গাড়িতে বসলে আমার বমি আসে, অস্বস্তি লাগে। এর থেকে ভালো আমি বাড়িতেই থাকি। কথাটা এতটাই ক্ষীণ সুরে বলেছিল যে সৌহার্দ্য নিজেই শুনতে পায়নি, অথচ তার মুখোমুখি দাঁড়িয়ে সৌহার্দ্য বিরক্ত হয়। কিছু বলতে যাবে তার আগে শাহানা চৌধুরী বলে ওঠে, তোরা যা না বাবু, ওকে ছেড়ে দে। বাহিরে গিয়ে ওর কাজ কি? তোরা না হয় ওর জন্য 20 টাকার ফুচকা নিয়ে আসিস। সৌহার্দ্যর আগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। গরম চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে, নিজেকে ধাতস্থ করে। গলা থেকে টাই খুলতে খুলতে নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটা ধরে সিঁড়ির দিকে। যেতে যেতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, বই খাতা নিয়ে এক্ষুনি আমার রুমে আসবি, আর পারুলকে বল আমার রুমে 1 কাপ কফি দিয়ে যেতে। সৌহার্দ্য একবার পিছু ফিরলে দেখতে পেত কতগুলো কৌতূহলী চোখ তার দিকেই তাকিয়েছিল, আর প্রিয়ন্তী তাকিয়েছিল হা করে। প্রায় 5 মিনিট যাবৎ সৌহার্দ্যের রুমের সামনে বই খাতা হাতে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ইচ্ছে করছে নিজেই নিজেকে চড় মারতে। তখন রাজি হয়ে গেলেই ভালো হতো, তাহলে যে জমের কাছে সে পড়তে বসতে লাগতো না এখন। তাছাড়া এখন আর সুযোগও নেই। সকলে চলে গিয়েছে প্রায় 20 মিনিট আগে। তখনই কফি হাতে উপরে আসে পারুল। প্রিয়ন্তীকে দেখে তার চোখ চকচক করে ওঠে। প্রিয় বুবু, কফি খানা তুমি লইয়া যাও। সৌহার্দ্য ভাইজানের দেখলে আমার ডর করে। হ্যারে আমি কোনোদিন কারো লগে হাসতে দেখি নাই, ভালা কইরা কথা কইতেও দেখি না। তুমি কোনোদিন দেখছো বুবু? পারুলের কথায় প্রিয়ন্তী চিন্তায় পড়ে। সে কি কখনো দেখেছে এমন কিছু? কই মনে পড়ছে না তো। কফিটা যদি ঠান্ডা হয়ে যায়, ওই কফিতেই তোকে গোসল করাবো প্রিয়, আই সোয়ার। সৌহার্দ্যের ধমকে দুজনেই কেঁপে ওঠে। আশেপাশে তাকিয়ে বুকে থুথু দিয়ে দৌড়ে পালায় পারুল। পারুলের দিকে অসহায় ভঙ্গিতে এক পলক তাকিয়ে দোয়া দুরুদ পরে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। ঘুটঘুটে অন্ধকারে টিমটিমে আলো দেখে পুনরায় বুক কেঁপে ওঠে প্রিয়ন্তীর। সে বুঝে পায় না এই লোকটি সারাক্ষণ অন্ধকারে কি করে। এই ভর সন্ধেবেলায় কে ঘর অন্ধকার করে বসে থাকে। তার ভাবনার মাঝে এই পুরো রুম জুড়ে আলো ছড়িয়ে পড়ে। প্রিয়ন্তী সেই আলোয় চারপাশটা একবার দেখে। রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলদানির ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। প্রিয়ন্তীর মায়া হয়, কি সুন্দর ফুলগুলো। এই ফুলগুলোর মতো আমিও নেতিয়ে পড়েছি ভালোবাসার অভাবে। দেখতে পাচ্ছিস পাখি, আমাকে কবে একটু ভালোবাসবি বাবুনি? কাতর কণ্ঠের কথাটা কানে আসতেই প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্যের পানে। চোখে চোখ পড়তেই সাহসায় চোখ নামিয়ে ফেলে নিচের দিকে। এই চোখে কি আছে জানে না সে। এই চোখের দিকে তাকালেই প্রবল কিছু একটার উপস্থিতি টের পায়। সেই জিনিসটা কি বুঝতে পারে না। এটা কি তার প্রিয় মায়া নাকি সর্বনাশ? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য এসে দাঁড়ায় তার সামনে। হাত থেকে কফির কাপটা নিতেই হুঁশ ফিরে তার। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতেই সৌহার্দ্য চোখ দিয়ে ইশারা করে সোফায় গিয়ে বসতে। বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসে প্রিয়ন্তী। তখনই টি টেবিলে রাখা ফোনে টুং করে একটা মেসেজ আসে। ফোনে চোখ পড়তেই একটা লেখা দেখে ভ্রু কুচকে ফেলে সে। 2 ঘন্টার রাস্তা 40 মিনিটে আসছস বেড়া। তোর কি হাইওয়ে কি ইয়ারওয়ে মনে হয়? শালা, আমার এখনো পেট গুলাচ্ছে। 2 দুবার বমি করেছে। দেখিস, ফুচকা খেয়ে যদি তোর পেট খারাপ না হয়, তবে আমি আমার নাম পাল্টে কুদ্দুস মামার চটপটি ও ফুচকা হাউস রাখব। মেসেজটা দেখে প্রিয়ন্তী তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। অন্যের মেসেজ দেখে নেওয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। তবে ফোনের ওয়ালপেপার দেখে কিছুটা বিস্মিত হয় সে। গাঢ় নীল রঙের
হাঁটু সমান সুতি ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে নিচু হয়ে ফুল কুড়াচ্ছে। তার পিঠ সমান বাদামি চুলগুলো বাতাসে উঠছে। ছবিটা পেছন সাইড থেকে তোলার কারণে ফর্সা হাত পা ছাড়া তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে ছবিটা এতটাই সুন্দর যে কেউ বিমোহিত হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। মেসেজের শব্দ পেয়ে এগিয়ে আসে সৌহার্দ্য। মগটাকে টেবিলে রেখে টুক করে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। প্রিয়ন্তী কিছুটা সরে যেতেই মাথা নিচু করে হাসে আর মনে বিড়বিড়িয়ে বলে, ফুলমতি বউ। মেসেজ চেক করতে গিয়ে ছবিটার দিকে এক পলক তাকায় সৌহার্দ্য। সেই ছবিতে চোখ রেখে বলে, সেদিন ফুল কুড়ানোর সাথে সাথে আমার মনটাও কুড়িয়ে নিয়েছিলি, যেটা আজও ফেরত পাইনি। তবে এবার একটার পরিবর্তে দুটো মন ফেরত নেব, বুঝেছিস পাখি? বলেই ঘাড় কাত করে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তীর গন্ধ বন্ধ হয়ে আসা দমটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সৌহার্দ্যকে এতটা কাছাকাছি বসতে দেখে ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে তার। শরীরটাও মৃদু কাঁপছে হয়তো। আচ্ছা, সে যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় তাহলে কোথায় গিয়ে পড়বে? ফ্লোরে নাকি সৌহার্দ্য ভাইয়ের বুকে? প্রিয়ন্তীর হাবভাব লক্ষ্য করে সৌহার্দ্য পুনরায় মিটিমিটি হাসে আর ক্ষীণ সুরে বলে, ভয় না কাঁপিয়ে একদিন তোকে আমার ভালোবাসায় কাঁপাবো, দেখে নিস। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। লেপের নিচে থেকে মুখ বের করে চোখ পিটপিট করে তাকাতেই টিনের চালের ঝুলন্ত ফ্যানটা নজরে আসে তার। ফ্যানটির রং ক্যাটকেটে লাল। প্রতিদিন ঘুম থেকে উঠেই তাকে এই রংটি দেখতে হয়। ফলে সহসায় তার মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে। বিরক্তির ভাব মুখে রেখে অলস ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসে প্রিয়ন্তী। শীতে সর্বাঙ্গ তিরতির করে কেঁপে উঠতেই আলতো করে লেপটা পুনরায় বুক বরাবর টেনে নেয়। সেইভাবে এই অলস ভঙ্গিতে ঝিমায় কতক্ষণ। কাল রাতে বেশ দেরি করেই ঘুমিয়েছিল যে, যার দরুন চোখ জোড়া বারবার নিভু নিভু হয়ে আসছে ঘুমে। সারাদিন ব্যস্ততার কারণে পড়াশোনা করতে পারবে না, সেটা খুব ভালো করেই জানে। তাই উপায়ন্তর না পেয়ে রাত 2টো পর্যন্ত পড়াশোনা করছে। এত রাত পর্যন্ত পড়েও একটা মডেল টেস্ট সম্পন্ন করতে পারেনি। এখন যে পড়তে বসবে সেই সময়টুকুও নেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় 6টা বেজে 45 মিনিট। প্রিয়ন্তী তড়িৎ বেগে উঠে বসে, ঝটপট চুলগুলো হাত খোপা করে নেয়। লেপ সরিয়ে পা দুটো নামতেই ঝুমঝুম শব্দে থেমে যায় সে। দাঁড়ানো অবস্থায় পায়জামার নিচের অংশ একটু উঁচু করে মাথা নুয়ে তাকায় সেদিকে। তার ফর্সা পা জুড়ে ভারী কাজের একজোড়া নূপুর ছন্দ তুলছে। বিস্ময়ে খাটে বসে পড়ে প্রিয়ন্তী। বিস্মিত ভাব নিয়ে পা দুটো দুলায় অনবরত। তাতেই পুরো রুম জুড়ে পুনরায় ঝুমঝুম শব্দ ছড়িয়ে পড়ে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই নূপুর জোড়ার ঝনঝনানি। তার মায়ের দেয়া নূপুর জোড়া পা থেকে খুলেছে বহু বছর আগে। বছর 5 আগে। সে বড় হওয়ার সাথে সাথে নূপুর জোড়াও যে ছোট হয়ে যাচ্ছিল। নূপুর জোড়ায় চোখ রেখে চিন্তায় পড়ে প্রিয়ন্তী। এই নূপুর জোড়া কে দিয়েছে বুঝতে পারছে না সে। কখনই বা দিল? সে ঘুমানোর আগে তো এটা ছিল না। তবে কি সে ঘুমিয়ে পড়ার পর কেউ এসেছে তার ঘরে? চিন্তা কেটে ভয়েরা বাসা বাঁধতে এই ঘড়ির অ্যালার্মে ঘোর কাটে প্রিয়ন্তীর। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় 7টা বাজে। সহসায় সকল চিন্তা ঝেড়ে মাথায় ঘুমটা টেনে এক ছুটে দৌড়ে যায় রান্নাঘরে। আজ শুক্রবার হওয়ার দরুন প্রান্ত বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখে যায় রান্নাঘরে। দূর থেকে দেখতে পায় প্রিয়ন্তী 2 হাতে আটা মাখাচ্ছে আর তার পাশে পারুল বাটিতে আলু কাটছে। প্রান্ত এগিয়ে গিয়ে টি টেবিলের থেকে পত্রিকা তুলে নেয়। সেটিকে মুখের সামনে মেলে ধরে ধীর পায়ে এগিয়ে সে রান্নাঘরে। প্রিয়ন্তীর মুখ বরাবর সেলফের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নাকের ডগায় চশমাটা ঝুলিয়ে প্রিয়ন্তীর দিকে আর চোখে তাকিয়ে ভিক্ষুদের মতো পত্রিকা পড়তে পড়তে তাকে শুনিয়ে শুনিয়ে পড়তে থাকে। আজকের তাজা খবর, বউয়ের পুড়িয়ে ফেলা পরোটা খেয়ে স্বামী আইসিইউতে ভর্তি এবং বোনের মাখানো আটায় করোনা ভাইরাস শনাক্ত। তাই বউ বোনের হাতের পরোটা এবং আটা মাখা বর্জন করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। জনস্বার্থে কাশেম টিভি। কথাটা শুনে প্রিয়ন্তীর হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বিস্মিত চোখে তাকায় প্রান্তের দিকে। সেই চাহনিতে প্রান্তের হাসি পায়। পত্রিকায় মুখ লুকিয়ে মুচকি হাসি সে। নিজেকে ধাতস্থ করে মুখ তুলে নাকের ডগার চশমাটা চোখে ঠেলে দেয়। ততক্ষণে পারুল হন্তদন্ত হয়ে প্রান্তের সামনে এসে দাঁড়ায়। ওড়নায় হাত মুছতে মুছতে এই ব্যাকুল কণ্ঠে বলে, প্রান্ত ভাইজান, কাশিম টিভি কোনটা? আমি তো জনস্বার্থে বিটিভি কথা শুনছি, কাশিম টিভির কথা তো শুনি নাই। ওইখানে কি শাপিক খানের ছবি দেয়? পারুলের কথায় প্রান্ত ফিক করে হেসে ফেলে। এই মেয়েটা প্রিয়ন্তীর থেকেও বাচ্চা।
বোকা বাচ্চা। মুখে হাসি রেখেই প্রান্ত দু কদম এগিয়ে যায় পারুলের দিকে, মাথায় হাত রেখে নরম কণ্ঠে বলে, আগে গরম গরম এক কাপ কফি বানিয়ে দে। এক্ষুনি খোঁজ দিয়ে দেখছি কাশেম টিভিতে শাকিব খানের ছবি দেয় কিনা। বলে হাসতে হাসতে সোফায় গিয়ে বসে। প্রিয়ন্তী প্রথমে না বুঝলেও পরবর্তীতে বুঝেছে প্রান্তের কথার মানে, তাই সেও প্রান্তের কথায় মিটিমিটি হাসে। তখনই জগিং শেষে বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। রান্নাঘর আর দরজার মুখোমুখি হওয়ার চোখ চলে যায় প্রিয়ন্তীর দিকে, যে দু হাতে আটা মাখাচ্ছে আর কপালের ওপর পড়ে থাকা চুলগুলো হাতের উপরিভাগ দিয়ে সরানোর চেষ্টা করছে, যার দরুন তার মুখ বরাবর বিরক্ত ফুটে উঠেছে। সৌহার্দ্য মুচকি হাসে, মনে মনে বিড়বিড়ায়, ব্যাকুল বন্তি। চোখ দিয়েই খেয়ে ফেলবি নাকি? আমার বোনটা এখনো ছোট, মাফ করে দে ভাই। প্রান্তের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। সোফায় বসা প্রান্তকে এক নজর দেখে সোজা রান্নাঘরে হাঁটা ধরে। সৌহার্দ্য চলে যেতেই প্রান্ত মুখের সামনে পত্রিকা ধরে। সৌহার্দ্যের উদ্দেশ্য নিচু স্বরে গাইতে শুরু করে, এই মনির সীমানায় তুমি ছাড়া কেউ নাই, আড়াল হলে যেন মরে যায়। সহেনা যত না কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। ক্যান আই হেল্প ইউ বাবুনি? নরম পুরুষালী কণ্ঠে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়তি। সৌহার্দ্যকে প্যান্টের পকেটে দুহাত গুজে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা চমকায়। তবে এটা তার সৌহার্দ্য ভাই কিনা তা দেখার জন্য লোকটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। তার মতে এটা ভূত নয় তো জিন, কিন্তু পোশাক দেখে মানুষই মনে হচ্ছে। কালো প্যান্ট, সাদা শার্ট আর পায়ে জগিং থেকে আসার দরুন বিন্দু বিন্দু ঘামে চুলগুলো ভিজে কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃদু বাতাসে সেগুলো এদিক ওদিক দুলছে। তোর ভাই বলেছে আমি নাকি তোকে চোখ দিয়ে খেয়ে ফেলেছি, এখন তো দেখছি তুই আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলছিস। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চোখ নামিয়ে ফেলে। অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিতেই সৌহার্দ্য তার দিকে কিছুটা ঝুঁকে পড়ে। কিঞ্চিত দূরত্ব বজায় রেখে আদুরে সুরেই বলে, আর ইউ হাংরি পাখি? ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ? বলে প্রিয়ন্তীর মুখের উপর ফু দেয়, যার দরুন তার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আরও এলোমেলো হয়ে যায়। তবে সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তীর কান গরম হয়ে আসে। লজ্জায় আর একটু গুটিয়ে যেতেই সৌহার্দ্য সোজা হয়ে দাঁড়ায়, মুখ লুকিয়ে হাসে নিঃশব্দে। মাথা নিচু থাকায় প্রিয়ন্তী সেটা দেখতে পায় না, নয়তো দেখতে পেত তার লজ্জাতে ও কারো প্রেম পায়। তৃষ্ণার্ত বুকে বর্ষা নামে আর শীতে সর্বাঙ্গে উষ্ণতা ছড়ায়। তোর চুলগুলো এত অবদ্ধ কেন প্রিয়? মনে হচ্ছে আমাকে সুরসুরি দিচ্ছে। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সৌহার্দ্যকে আজকাল তার অন্য মানুষ মনে হয় অচেনা কেউ একজন। আগে তো সে তার সাথে তেমন একটা কথাই বলতো না, আর বললেও সেগুলো ছিল এলোমেলো। কিন্তু এখন কথার ধরন আলাদা, কণ্ঠে মাদকতা, যা তাকে শুধু অস্বস্তিতে ফেলে। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য পকেট হাতে 5টা মিনি ক্লিপ সেলফে রাখে। প্রিয়ন্তী সেগুলো দেখে অবাক হয়ে চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। এগুলো দিয়ে চুলগুলো বেঁধে নে, হবে না এই কয়টে? বলেই পুনরায় পকেটে হাত গুজে দাঁড়ায় সৌহার্দ্য। কথাটা শুনে প্রিয়ন্তীর মুখ আপনা আপনি হা হয়ে যায়। কাদো কাদো মুখে ক্লিপগুলোর দিকে তাকিয়ে বলে, আপনি আপনার বাচ্চার ক্লিপ আমাকে দিচ্ছেন কেন সৌহার্দ্য ভাই? আমি কি বাচ্চা নাকি আমার চুলে এগুলো হবে? সৌহার্দ্য চিন্তায় পড়ে, হিসেবে গোলমাল করে ফেলেছে ভেবে ভ্রু কুচকায়। ক্লিপগুলো হাতে তুলে ভয়ার্ত মুখে তাকায় প্রিয়ন্তীর মুখপানে। তাকে উদ্দেশ্য করেই বলে, এগুলো তোর ছোটবেলার ক্লিপ। তোর চুলগুলো কি ছোটবেলার চেয়েও আরো ছোট করে ফেলেছিস প্রিয়? এই সাংঘাতিক কাজটা কখন করলি? সৌহার্দ্যের ভয়ার্ত মুখের কথাটা শুনে প্রিয়ন্তীর কাদো কাদো মুখ বিস্ময়ে ফুটে ওঠে। তড়িঘড়ি করে ওড়নায় ঢাকা খোপাটায় হাত বুলালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুটা বলতে যাবে, তার আগে পেছন থেকে পারুলের কণ্ঠস্বর ভেসে আসে, প্রিয় বুবুর চুল বটগাছের ঝুরির লাহান লম্বা, ওই চুল দিয়া আপনার এই পাইন্দা রাখুন যাইব ভাইজান। বলেই জিব্বা কামড়ে ধরে পারুল। সেই মাত্রই রাহেলা বেগমের ঘর থেকে এসেছে। প্রিয়ন্তী তাকে পাঠিয়েছিল নানুকে চা দিয়ে আসার জন্য। সৌহার্দ্যের কথা শুনে সে উত্তেজনায় বেফাঁস কথা বলে ফেলেছে। এখন যদি তাকে মারলে মারুক, প্রিয় বুবুর প্রশংসা করে সে মার খেতেও প্রস্তুত। পারুলের কথায় সৌহার্দ্য বরফের ন্যায় জমে গিয়েছে। সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে থাকায় তার বাবুনি পাখির চুল দেখে না আজ 6 বছর। সেই ছোটবেলায় দেখেছিল চুলে লাল নীল ক্লিপ বেঁধে ঘুরে বেড়াতো, তাই সে সবসময় তার বুক পকেটে সেই রকম ক্লিপ নিয়ে ঘুরে বেড়ায়। যদি কখনো তার বাবনের প্রয়োজন হয়, সৌহার্দ্য মোহনীয় নজরে ক্লিপগুলো হাতে তুলে নেয়। সেগুলোকে দেখে মুচকি হাসে।
সেগুলোতে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে। সরি বাবুনি, এত বড় ভুল করা আমার একদম উচিত হয়নি। অ্যাগেইন সরি পাখি। সৌহার্দ্য থামে, চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে পুনরায় বিড়বিড়িয়ে বলে। কেশবতী বউ। ঘড়িতে সকাল 8টা বাজতেই বাড়ির সকল সদস্য একে একে হাজির হয় ডাইনিং টেবিলে। সকলকে নামতে দেখে প্রিয়ন্তী নাস্তা হাতে ছুটে আসে টেবিলে। একদিকে পারল নাস্তা সাজিয়ে দিচ্ছে, আর অন্যদিকে প্রিয়ন্তী সেগুলোকে এনে টেবিলে রাখছে, যার দরুন সে বারবার রান্নাঘর আর ডাইনিংয়ে ঘুরপাক খাচ্ছে। সবাই ডাইনিং টেবিলে বসলেও ও সৌহার্দ্য বসে আছে সোফায়। সে মনোযোগ সহকারে পত্রিকা পড়ছে আর বারবার কফি কাপে চুমুক বসাচ্ছে, কিন্তু প্রিয়ন্তীর নুপুরের ঝুমঝুমানি শব্দে সে কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছে না। ফলে যখনই প্রিয়ন্তী রান্নাঘর পেরিয়ে ডাইনিংয়ে আসছে, তখনই সৌহার্দ্য মুখের সামনে থেকে পত্রিকা সরিয়ে সেই নুপুর জোড়ায় চোখ রাখছে। নুপুর জোড়াতে চোখ রেখে সে হারিয়ে যায় অতীতে। প্রিয়ন্তীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাড়িতে দোয়া পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্দেশ্যে কয়েকজন হুজুরকে ডাকা হয় এবং সেই সাথে অসংখ্য গরিব ও এতিমদের খাবারের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই সেই সব নিয়ে ব্যস্ত নওশেদ ও নূর চৌধুরী। একমাত্র বোনের মৃত্যুবার্ষিকী বলে কথা, কোনো কিছুতে তার গাফিলতি রাখতে চান না। তাই কেউ রান্নার তদারকি করছে, তো কেউ এসে খেতে আসা মানুষদের নিয়ে ঠিকঠাক জায়গায় বসাচ্ছেন। প্রচণ্ড গরমে সকলে ঘেমে নিয়ে একাকার, বারবার পাঞ্জাবির হাতায় ঘাম মুছে সকলে। তখনই প্রিয়ন্তি ছুটে আসে শরবত হাতে, ছোট্ট ছোট্ট হাতে শরবত নিয়ে দাঁড়ায় নবাব চৌধুরীর সামনে, যে বাবুর্চির সাথে রান্নায় সহযোগিতা করছে। নবাব চৌধুরী প্রিয়ন্তীকে দেখে একগাল হাসে, মায়া মায়া দৃষ্টিতে তাকায় সেই ছোট্ট আদুরে মুখখানা। প্রিয় মা, এখানে কেন এসেছো আম্মু? দেখতে পাচ্ছ না গরম পড়েছে? অসুস্থ হয়ে যাবে তো, এক্ষুনি ঘরে যাও। নবাব চৌধুরীর কথায় প্রিয়ন্তী গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় তার পাশে, যে ডেকচির সামনে মোড়ায় বসে রান্না নাড়ছে, যার দরুন প্রিয়ন্তী তার কাছে যেতে গরম আঁচ এসে লাগে তার সর্বাঙ্গে। ফলে গরম আঁচ থেকে বাঁচতে তড়িৎ বেগে সেখান থেকে সরে যেতেই লাকড়ির খোঁচায় পায়ের গোড়ালি বরাবর কেটে যায় প্রিয়ন্তীর। মৃদু স্বরে আহ বলে মাটিতে বসে পড়তেই ছুটে আসে নবাব চৌধুরী। মোড়াটাকে কিছুটা দূরে এনে সেটাতে বসে পড়ে প্রিয়ন্তীকে বসায় তার উড়ুতে। ফু দিয়ে এক হাতে ধুলাবালি ঝাড়তে থাকে পরম যত্নে। প্রিয়ন্তী মিটিমিটি হাসে। নবাব চৌধুরী চোখ তুলে তাকিয়ে সেই হাসি দেখে ভ্রু কুচকায়, ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে। এই পাকা বুড়ি, হাসছিস কেন? ব্যথা পাসনি? ব্যথা পেলে কেউ কান্না না করে হাসে? প্রিয়ন্তী চট করে কোল থেকে নেমে পড়ে, এক হাত কোমরে বেঁধে অন্য হাত ঠোঁটের ওপর নাড়িয়ে ভাবতে থাকে অনবরত। কিছু একটা ভেবে পেয়ে চমৎকার হেসে তাকায় মামার দিকে। মামা? তোমার নাম মামা কেন? তোমার মধ্যে কি দুটো মা আছে? দেখো, আমি বলছি মা, মা মানে দুটো মা। আমি পড়ে গেলে মা এভাবে আমাকে বকা দিত, গায়ের ময়লা মুছে দিয়ে আদর করতো। মা নেই বলে কি সে আর তুমি মিলে দুটো মা হয়েছ? ছোট্ট মেয়েটির কথায় নবাব চৌধুরীর চোখ ছলছল করে ওঠে। পুনরায় প্রিয়ন্তীকে কোলে বসিয়ে গালে চুমু খায়, দুহাত দিয়ে মুখ চেপে ধরে পরম মমতায়। হুম, আমি নই, বরং তুই আমার মা, আমার ছোট্ট মা, প্রিয় মা, যে সারাক্ষণ তার বাচ্চাদের খেয়াল রাখে, তাও আবার বুড়ো বুড়ো 3 বাচ্চা। নবাব চৌধুরী হাসে, তার চোখে জল মুখে হাসি। পুনরায় প্রিয়ন্তীর কপালে চুমু খেয়ে বলে, আমার ছোট মাটা খুবই দায়িত্বশীল জানিস। ছেলেরা বাড়ি ফিরলেই ঠান্ডা পানির গ্লাস হাতে ছুটে আসে, গোসল করে বের হলে চুল মুছতে তলে হাতে হাজির হয়, বাড়ির বাহিরে গেলে সুন্দর করে জুতো পরিয়ে দেয়। প্রিয়, কি লক্ষ্মী না আমার মা? নবাব চৌধুরীর কথায় প্রিয়ন্তী চট করে পুনরায় কোল থেকে নেমে পড়ে, দৌড়ে গিয়ে বসে পড়ে মাটিতে পড়ে থাকা গ্লাসটার সামনে। একবার গ্লাসটাকে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায় মামার দিকে। নবাব চৌধুরী এগিয়ে আসতেই গ্লাসটা হাতে তুলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। নাক টেনে টেনে নবাব চৌধুরীর উদ্দেশ্যে বলতে থাকে। তোমার মাটা একদম লক্ষ্মী নয় মামা। দেখো না তোমার জন্য আনা শরবতটা কেমন মাটিতে খাওয়ালো। দুপুর 1টা বাজতেই কাঁধে ব্যাগ ঝুলে বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। কলেজ থেকে ফেরার দরুন গরমে শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারলে ভালো লাগতো, তাই চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। মেয়েটা এত বিচ্ছু হয়েছে, ঘরে একদম থাকে না, সারাক্ষণ বাগানে ছোটাছুটি করে।
চোখ ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে না পেয়ে বিরক্তিতে পা বাড়ায় বাড়ির ভেতরে। লম্বা একটা শাওয়ার নিয়ে নীল রঙা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে নিচে নেমে আসে। বাগান ভর্তি মানুষজন। বাগানের এক সাইডে সকলের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকলকে উপেক্ষা করে বাগানের একদিকে এদিক ছুটতে থাকা প্রিয়ন্তীকে। বাগানের মাঝ বরাবর যেতেই পায়ের নিচে ঝুমঝুমানি শব্দে থেমে যায় সৌহার্দ্য। ভ্রুকুচকে পা সরাতেই পায়ের নিচে একটা নূপুর লক্ষ্য করে। কিছুটা ঝুঁকে নূপুরটা হাতে নিতেই বুঝতে পারে নূপুরটি কার। সৌহার্দ্য বাঁকা হাসে বিড়বিড়িয়ে বলে, এই নুপুরের শব্দে অনেক জ্বালিয়েছিস বাবুনি, আর জ্বালাতে দেব না তো পাখি। তোর নুপুরের শব্দ আমার মাথা ধরিয়ে দিত, ঘুমলে বিরক্ত করত। এবার দেখব কি করে আমাকে বিরক্ত করিস। আজ থেকে এটা আমার আমানত। বলেই নূপুরটাতে চুমু খায়। নিজেকে ধাতস্থ করে পুনরায় খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। কলেজে যাওয়ার আগেও প্রিয়ন্তীকে দেখে যেতে পারেনি, এখনো খুঁজে পাচ্ছে না। সৌহার্দ্য অস্থির হয়, কোথায় গেল মেয়েটা। খুঁজতে খুঁজতে সৌহার্দ্য এসে দাঁড়ায় বাগানের ডান দিকটায়, যেখানে প্রিয়ন্তীর মায়ের কবর। কবরের ওপর কেমন শিউলি ফুল বিছিয়ে আছে, যেন ফুলের বিছানা। সৌহার্দ্যের চোখ যায় দূরে মাটিতে বসে হাঁটুতে মুখ গুজে রাখা একটি মেয়ের ওপর। সৌহার্দ্য বুঝতে পারে মেয়েটিকে। সহসায় তার মুখের হাসি ফুটে ওঠে। গ্রীষ্মের রোদে তার বাদামি চুলগুলো ঝলঝল করছে, সাথে মৃদু বাতাসে সেগুলো দোল খাচ্ছে। সাদা রঙের জামাটি মাটিতে মাখামাখি। সৌহার্দ্য বিরক্ত হয়, দৌড়ে ছুটে যায় প্রিয়ন্তীর কাছে। বিরক্তিতে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায় প্রিয়ন্তীর পেছনে। মারে তেমন গড়াগড়ি খাচ্ছিস কেন প্রিয়? কবে বড় হবি তুই? তুই বড় হতে হতে আমি না বুড়ো হয়ে যাই, তখন বিয়ে করবি আমায়? সৌহার্দ্যের ডাকে প্রিয়ন্তী মুখ তুলে ঘাড় বাঁকিয়ে তাকায়। পিছু ফিরতেই সেই মুখ দেখে সৌহার্দ্যের হৃদয় ছ্যাদ করে ওঠে। প্রিয়ন্তীর চোখ জোড়া জলে টইটম্বুর, নাকের পাটা লাল হয়ে আছে, কান্নার দরুন চোখের জল শুকিয়ে গালে দাগ বসিয়ে রেখেছে। সৌহার্দ্য সোজা হয়ে দাঁড়ায়, পকেটে হাত গুজে প্রিয়ন্তীর সর্বাঙ্গে চোখ বুলায়। হাঁটু সমান সাদা ফ্রকটির নিচে রক্ত লেগে আছে, পা ভাঁজ করে বসার গোড়ালির রক্ত জামায় লেগেছে। রাগে পকেটে গুজে রাখা হাত জোড়াকে মুষ্টিবদ্ধ করে ফেলে সৌহার্দ্য। এমনটা কি করে হলো, কে করেছে ভাবতে এই দৌড়ে এসে সৌহার্দ্যের কোমর জড়িয়ে ধরে প্রিয়ন্তী। মেয়েটা তার কোমর সমান হয়। তাদের উচ্চতার পার্থক্য দেখে সৌহার্দ্য রাগ ছেড়ে মুচকি হাসে আর কাতর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, আমার হার্টবিট মাপার জন্য হলেও তো তোকে আমার বুক অবধি পড়তে হবে। এইটুকুতে আমার পোষাচ্ছে না বাবুনি, চলতে বড় হয়ে যা না প্রিয়। প্রিয়ন্তী দূরে সরে যেতেই ঘোর কাটে সৌহার্দ্যের। পকেট থেকে হাত বের করে দুপা এগিয়ে গিয়ে হাঁটু কেড়ে বসে প্রিয়ন্তীর সামনে, এক হাত কাঁধে আর অন্য হাত গালে রেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রিয়, কাঁদছিস কেন? কেউ বকেছে? চোখ নিচু করে তাকায় প্রিয়ন্তীর কাটা স্থানে। চোখ উঠিয়ে পুনরায় জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছিস কিভাবে? সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। গালে রাখা হাতটা টেনে নিয়ে পাঞ্জাবির হাতায় নাক মোছে। সৌহার্দ্য মাথা নিচু করে হাসে আর মনে মনে বিড়বিড়ায়, অধিকারিণী। আমাকে কেউ বকেনি সৌহার্দ্য ভাইয়া, ব্যথাও পাইনি আমি, আমার নুপুর হারিয়ে গিয়েছে। বলে মাথা নিচু করে তাকায় পায়ের দিকে। পায়ের দিক তাকাতেই পুনরায় চোখ ভিজে ওঠে প্রিয়ন্তীর। ঘাড় বাঁকিয়ে তাকায় মায়ের কবরের দিকে। আম্মু তো কবরেই শুয়ে আছে, তাহলে আমাকে নুপুর কিনে দেবে কে? প্রিয়ন্তীর প্রশ্নে সৌহার্দ্য উঠে দাঁড়ায়, আগের জায়গায় গিয়ে পুনরায় হাত গোজে প্যান্টের পকেটে। প্রিয়ন্তীর মায়ের কবরে চোখ রাখে কিছুক্ষণ, যেন খুব মনোযোগ দিয়ে একটি মায়ের আর্তনাদ শুনছে। মেয়ের আবদার পূরণ করতে না পারার আর্তনাদ। আমি কিনে দেবো প্রিয়, আমি দেব। তোর মা বাবা দুটোই আমি হয়ে উঠবো, মিলে নিস বাবুনি। কিন্তু কথাটা এতটাই ক্ষীণ ছিল যে সে কথা প্রিয়ন্তীর কান অব্দি পৌঁছায়নি। মুনাফ, ওখানে কি করছিস? আমাদের সাথে আয়, একসাথে নাস্তা করবি। প্রান্তের ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। অতীত থেকে বেরিয়ে এসে মুচকি হাসে। সে তার কথা রেখেছে, প্রিয়ন্তীকে নূপুর কিনে দিয়েছে, তাও প্রথমবার অফিসিয়ালি সিও হওয়ার বেতনে। সে এই দিনেরই অপেক্ষায় ছিল, কিন্তু তার বাবুনি পাখি কি বোকা। সে হয়তো এখনো বোঝেইনি তার পায়ের নূপুর জোড়া রূপার নয় স্বর্ণের। তখনই প্রিয়ন্তী ঝুমঝুম পায়ে এসে দাঁড়ায় সৌহার্দ্যের সামনে। মাথা নিচু করে কফির কাপটা নিয়ে চলে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। সৌহার্দ্য পুনরায় চোখ রাখে সেই নূপুর জোড়ায়। পায়ে তৃষ্ণার্তের ন্যায় ক্ষীণ কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, তোর নুপুরের ঝনঝনানি বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর, জানিস বাবুনি? বজ্রপাত যেমন আকাশের বুকে ঝড় তোলে, তেমনি তো নুপুরের ঝনঝনানিও আমার বুকে ঝড় তোলে। প্রেম প্রেম ঝড়। বিকেল 4টায় সকলে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। চায়ের কাপের টুংটাং শব্দে মুখরিত হয়ে আছে পুরো ড্রয়িং রুম।
সেই সময় রাহেলা বেগম পানের বাটা হাতে সোফায় বসে একটা পান সাজিয়ে মুখে পুড়তে পুড়তে বলে, মেহমানদের কবে দাওয়াত দিবি নওয়াব? হাতে কিন্তু বেশি সময় নেই। রাহেলা বেগমের কথায় সকলে নড়ে চড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে তার স্নিগ্ধ মুখখানায়। ফর্সা মুখশ্রীতে লাল লাল ঠোঁট থেকে পানের রস গড়িয়ে পড়ছে। সহসায় বালতি হাতে ছুটে আসে প্রিয়ন্তী। রাহেলা বেগম হাত বাড়িয়ে বালতিখানা নিয়ে ফিক করে পানের পিকটি ফেলে। প্রিয়ন্তী চলে যেতে চাইলে হাত টেনে বসায় তার পাশে। বিয়ের কার্ড সব রেডি মা, আগামীকাল থেকে সকলের বাড়িতে কার্ড পাঠিয়ে দেওয়া হবে, তুমি চিন্তা করো না। নওয়াব চৌধুরীর কথায় সারা কনুই দিয়ে মিহিকে খোঁচা মারে। মিহি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমাকে একটা কার্ড দিস তো, আমার একটা বিশেষ অতিথি আছে।